পবিত্র হজ পালনের উদ্দেশ্যে 419 যাত্রী নিয়ে সৌদিতে যাত্রা শুরু করলো প্রথম ফ্লাইট। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা। আল্লাহর রহমতে কিভাবে হয়ে গেছে, দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন। সবাই আমাদের আন্তরিকতায় দেখাচ্ছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে পাবোই আশাই রাখছি। আমরা যে ব্যবস্থাপনা পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ আমরা হাজিরা অত্যন্ত খুশি। উপজেলা নির্বাচনের ফল ঘোষণার পর রাতেও কয়েকটি স্থানে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। শরীয়তপুরের নড়িয়ায় ইউপি চেয়ারম্যান সহ আহত ৮। অর্থ সংকটে বন্ধ রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। বাধ্যতামূলক ছুটিতে হাজারো শ্রমিক, শঙ্কায় মেগা প্রকল্পের ভবিষ্যৎ। 200-250 লোক ছিলাম আমরা এই সাইডে কাজ করছি, কিন্তু এখন আপনার কাজ কাম নাই দেখে সবার ছুটি দিয়ে দিছে। 1.5-2 মাসের মতন এইভাবে পড়ে রয়েছে আর কি। এটা ভবিষ্যতে কাজ হয় কিনা কইতে পারব না। প্রাতিষ্ঠানিক সংস্কারে বাংলাদেশের হয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি, বলছে IMF। ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি ছাড়ের সবুজ সংকেত। নীলফামারীর এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভাতা ও উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমার মেয়ে ভার্সিটির একজন ছাত্রী, অবিবাহিত। আমার মেয়ের মাতৃভাতার কাট হয়েছে, এই কার্ডটা কিভাবে হইল? এবং আমি শুনতেছি যে আমার মেয়ের মাতৃভাতা হয়েছে, কিন্তু এ সম্পর্কে তা ওই মেয়েও জানে না, আমিও জানি না, আমার পরিবারে কেউ জানে না। সেখানে যদি এ ধরনের ভাতা বিতরণের সাথে কেউ অনিয়মে যুক্ত থাকে তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রাফায় স্থলাভিযান শুরু করলে ইসরায়েল অস্ত্রের চালান স্থগিত করবে যুক্তরাষ্ট্র। সতর্ক করলেন বাইডেন। পশ্চিম তীরেও চলছে ধরপাকড়, সাঁড়াশি অভিযান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। যাত্রা শুরু হলো পবিত্র হজ ফ্লাইটের। আজ সকাল 7:20 ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয় প্রথম ফ্লাইট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে তাদের যাত্রী ছিলেন 419 জন। সার্বিক ব্যবস্থাপনায় বেশ সন্তুষ্ট মুসলিমরা। ভিসা নিয়ে জটিলতার খুব শিগগিরই অবসান ঘটবে এমন আশ্বাস দিয়েছেন হাব সভাপতি। জানান সবাই নিবন্ধিত উপায়ে পালন করতে পারবেন হজ। মাগুরার মোহাম্মদ বিল্লাল হোসেন প্রায় 30 বছর ধরে তিলে তিলে জমিয়েছেন টাকা, দেখেছেন পবিত্র হজ পালনের স্বপ্ন। আমি যত বছর বুদ্ধি হয়েছে তত বছর আমি চাই আল্লাহ আমাকে যে বাবু বাতাসের সাথে উড়াবে নিয়ে যেতে পারেন আপনি। এমন চিন্তা ভাবনা মনে থেকে ছিল, টাকা নাই, আল্লাহর রহমতে কিভাবে হয়ে গেছে। মুসল্লিদের ভোগান্তি কমাতে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হচ্ছে আশকোনার হজ ক্যাম্পে, আর সৌদি অংশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আশকোনা এবং বিমানবন্দরে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। আমাদের খুব ভালো লাগতেছে, আমাদের কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটে নাই। ইনশাল্লাহ সকল কাজ এই পর্যন্ত ভালোভাবে হয়েছে। স্বপ্ন ছিল যে একবার হলেও যেন আল্লাহর ঘর তওয়াফ করানোর তৌফিক দেয় আল্লাহ, সেই হিসাবে আল্লাহ তৌফিক দিয়েছে। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তারপরে বলতে বাবা মা তো করতে পারি না, আমরা যদি আমাদের সামর্থ্য দেয় আমরা করে আসবো, এই আশা করে আসি। দোয়া করবেন যেন আমরা সহজভাবে সুন্দরভাবে করে আসতে পারি। এবার হজে যেতে নিবন্ধন করেছেন 83,311 জন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 4,416 জন, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায়। কিন্তু এখনও অর্ধেক মুসল্লির হয়নি ভিসা। হাব সভাপতি বলছেন শেষ পর্যন্ত থাকবে না জটিলতা, নিশ্চিত হবে সবার হজ যাত্রা। বিমানবন্দরে ফিতা কেটে প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী সহ বিমান ও হাব নেতৃবৃন্দ। সেখানে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। নিজেদের প্রস্তুতির কথাও জানান দায়িত্বশীলরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র হজ উপলক্ষে সম্মানিত হজ যাত্রীগণকে নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ
সম্পূর্ণ হোক, সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং কবিরত হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার আল্লাহ পাক তৌফিক দান করুন। বৃহস্পতিবার মোট 7টি হজ ফ্লাইট, তার মধ্যে বাংলাদেশ বিমানের 3টি, সৌদি এয়ারলাইন্স আর ফ্লাইনাসের 2টি করে 4টি। বাংলাদেশ আর সৌদি আরব এই দুই দেশের নানা নিয়মকানুনের পাশাপাশি আরও বিভিন্ন কারণেই হজ পালন ভীষণ একটা জটিল প্রক্রিয়া। এর বাইরে কিছু এজেন্সি মালিকের গাফিলতির কারণে প্রতি বছরই আশকুনাতে ভোগান্তিতে পড়েন হজযাত্রীরা। তারপরও সবার সহযোগিতা নিয়ে এবার হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে নিশ্চিত করতে চান সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। রাতে 3 জেলায় হয়েছে নির্বাচন পরবর্তী সহিংসতা। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। ককটেল বিস্ফোরণে আহত 5 জন। বুধবার রাতে ফলাফল ঘোষণার সময় প্রার্থী হুমায়ুন রেজা ও আশরাফ হোসেনের সমর্থকদের মধ্যে হয় সংঘাত। স্থানীয়রা জানায় সন্ধ্যার পর থেকে মুখোমুখি অবস্থান নেয় 2 চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা। এক পর্যায়ে জড়ায় সংঘর্ষে। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারি সহ অনেকে আহত হন। খবর পেয়ে পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেটে বিশ্বনাথ উপজেলা নির্বাচনের ফলাফল দিতে দেরি হওয়ায় প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি পেটা করে পুলিশ। বুধবার রাত 12টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে হয় এই সংঘর্ষ। 74টি কেন্দ্রের ফলাফলে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সোহেল আহমদ চৌধুরী বিজয়ী হন, কিন্তু কেন্দ্রের ফলাফলে এজেন্টদের স্বাক্ষর না থাকায় পুনঃভোটের আবেদন জানান আওয়ামী লীগ সমর্থিত 2 প্রার্থী। জটিলতা দেখা দিলে রাত 12টা পর্যন্ত ফলাফল ঘোষণা করতে পারেননি রিটার্নিং কর্মকর্তা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সোহেল আহমদের সমর্থকরা। ফলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। প্রায় আধা ঘন্টা পর বিএনপি নেতাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। শরীয়তপুর নড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় চেয়ারম্যান সহ অন্তত 8 জন আহত হয়েছেন। বুধবার রাতে নশাসন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বাড়ির সামনে হয় এই ঘটনা। পুলিশ জানায় নির্বাচনী ফলাফল শেষে বিজয়ী চেয়ারম্যান AKM ইসমাইল হকের সমর্থকরা বিজয় মিছিল বের করে। এই সময় পরাজিত প্রার্থী মামুন হোসেন মোস্তফার সমর্থকরা বর্তমান চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে নশাসন ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ অন্তত 8 জন আহত হয়। দর্শক, নির্বাচন পরবর্তী খবরাখবর জানতে চাই, মুন্সিগঞ্জে যেতে চাই। সেখান থেকে আমার সহকর্মী আরাফাত রায়হান সাকিব আমার সাথে যুক্ত হচ্ছেন। সাকিব, যেসব জায়গায় সংঘর্ষ হয়েছিল ফলাফল ঘোষণার পর সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ইশরাত, আসলে গতকাল নির্বাচনে কিন্তু মুন্সিগঞ্জের যে গজারিয়া উপজেলায় সেখানে কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রে আসলে আমরা যে গোলাগুলি এবং সহিংসতার ঘটনা দেখেছি। বিশেষ করে হোসেনগঞ্জ এলাকার গোলাগুলি এবং পুলিশের উপর হামলার ঘটনায় কিন্তু ভোট গ্রহণ বন্ধ ছিল এবং যেটি কিন্তু আসলে বেশ একটি প্রভাবের বিষয়। এবং একই সাথে ইসমানীচর কেন্দ্রে কিন্তু নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছিল। তবে আসার খবর যেটি সেটি হচ্ছে যে নির্বাচনী ফলাফল ঘোষণার পর নতুন করে কোনো আর সহিংসতা হয়নি এই উপজেলাটিতে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত আসলে এই ঘটনার আইনি যে প্রক্রিয়া সেই বিষয়ে আমাদের সাথে সকালে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা হয়েছিল। মুন্সিগঞ্জের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন সন্ধ্যার ফাইজুল হাসান, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকাল দুপুরে যে ভবানীপুর কেন্দ্রে সাংবাদিকদের উপর হামলা হয়েছিল সেই ঘটনায় অভিযোগ দায়ের করেছিল মুন্সিগঞ্জের স্থানীয় একজন সাংবাদিক। এবং এছাড়া যে পুলিশের উপর হামলার ঘটনা সেই ঘটনায় কিন্তু মামলার প্রস্তুতি রয়েছে এমন তথ্য তিনি আমাদেরকে জানিয়েছে। এবং ভাঙচুরের ঘটনায়ও কিন্তু
মামলার প্রস্তুতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে সকাল থেকে কোনো রকমের মামলা হয়নি এবং আজকে হয়তো বা এই ঘটনায় মামলা দায়ের হতে পারে। আর এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে আমরা আজকের তথ্য পেয়েছি পুলিশের কাছ থেকে, এবং পুলিশ যেটি জানিয়েছে তারা এই ঘটনার ফুটেজ সংগ্রহ করেছে এবং যে হোসেন্দি এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছিল এবং পুলিশকে লক্ষ্য করে যে গুলি বর্ষণ করা হয়েছিল, সেই ঘটনায় কিন্তু আসলে যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ দেখে শনাক্ত করা হবে। এবং পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে যেটি জানানো হচ্ছিল, গতকালের নির্বাচনে যে আনারস প্রতীকের প্রার্থী রয়েছিল আমিরুল ইসলাম। সাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবারও আপনার কাছে আসার চেষ্টা করব। দর্শক, শরীয়তপুরে যেতে চাই। শরীয়তপুর থেকে আমার সহকর্মী SM শাকিল আমার সাথে যুক্ত হচ্ছেন। শাকিল, গত রাতে তো ফল প্রকাশের পর ঘটেছে সহিংসতা, বর্তমান চিত্র আপনি কেমন দেখছেন সেখানে, এবং পরিস্থিতি কি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে কিনা? ইশরাত, ফলাফল গণনার পরে কিন্তু সহিংসতাটা ঘটে। এখানে কিন্তু আমরা দেখেছি যে মোটরসাইকেল প্রার্থী এবং যেই ঘোড়া মার্কার যে প্রার্থী রয়েছেন তাদের সমর্থকদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষটা ঘটে। সেই সংঘর্ষে কিন্তু ইউপি চেয়ারম্যান সহ আহত হয়েছেন 8 জন, এমনটাই আমরা দেখেছি। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে এলাকার পরিস্থিতি কিন্তু তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকাটিতে। তবে গতকাল রাতেই কিন্তু 2 জনকে আটক করা হয়েছে, কিন্তু কোনো মামলা হয়নি। আজ হয়তো মামলা হতে পারে উভয় পক্ষ থেকে, এবং উভয় পক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেমন উভয় পক্ষকে দোষারোপ করছেন। মোটরসাইকেল প্রার্থীর সমর্থকরা বলছেন যে তারা আনন্দ মিছিল করার সময় যে ঘোড়ার সমর্থকরা রয়েছেন, যে ইউপি চেয়ারম্যান আহত হয়েছিলেন, তাদের নেতৃত্বেই নাকি মোটরসাইকেল সমর্থকদের উপর হামলা করা হয়েছিল। তবে সেই সমর্থকরা, যেই ঘোড়া সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু আবার বিপরীতমুখী তারা অভিযোগ করেছেন। তারা কিন্তু বলছেন যে আনন্দ মিছিল করার সময় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করে এবং এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়, এমনটাই বলছিলেন এখানকার যারা সংঘর্ষে জড়িয়েছিলেন বা আহত হয়েছিলেন তারা। তবে এইখানে আমরা পুলিশ প্রশাসনের তৎপরতা বেশ দেখেছি, তারা কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করেছেন এবং পরিস্থিতি কিন্তু তারা নিয়ন্ত্রণে এনেছেন। এবং আজকে হয়তো মামলা হতে পারে, মামলার পরবর্তীতে হয়তো পুলিশ এখানে অ্যাকশনে যাবে, এমনটাই জানিয়েছেন এখানে। ইশরাত, আপনাকে ধন্যবাদ শাকিল। দর্শক, হজ যাত্রার আজ প্রথম ফ্লাইট চালু হলো। হজ যাত্রার আরও খবর জানবো সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছ থেকে। তিনি আছেন আশকোনার হজ ক্যাম্পে। আর শান্ত, আজ মোট 7টি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। বাকি হজ যাত্রী এবং হজ ক্যাম্পের প্রস্তুতি আপনি কেমন দেখছেন সেখানে? শান্ত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আজ মোট 7টি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা আমরা জানতে পেরেছি, এবং বাকি যে হজ যাত্রীরা যারা আছেন হজ ক্যাম্পের প্রস্তুতি কেমন দেখছেন আপনি তাদের? দর্শক, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা পরবর্তীতে আবারও যাবার চেষ্টা করব সেখানে। অর্থ সংকটে বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে হাজারো নির্মাণ শ্রমিককে। সুদের অর্থ পরিশোধ করতে না পারায় ঋণ বন্ধ করে দিয়েছে চীনের 2টি ব্যাংক। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও হয়নি সুরাহা। বারবার এমন সংকটে মেগা প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। গেল বছর 2 সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত 11.5 কিলোমিটার অংশ। কথা ছিল বাকি 9 কিলোমিটার উড়াল সড়কের নির্মাণ কাজ শেষ হবে 2024 সালের মধ্যেই। সেই লক্ষ্যে কাজও চলছিল দিনরাত। তেজগাঁও থেকে মগবাজার অংশে এতদিন নির্মাণ শ্রমিকদের কর্মচাঞ্চল্যতা দেখা গেলেও হঠাৎ শ্রমিক শূন্য হয়ে পড়েছে প্রকল্পটি। প্রকল্পের 80% কর্মীকেই বিনা বেতনে পাঠানো হয়েছে ছুটিতে। কেবল হাতিরঝিল এলাকায় দেখা গেছে কিছু নির্মাণ শ্রমিককে। 3-4 মাস ধরে প্রায় এভাবে থুয়ে রাখছে। এখন এসব মালামাল রাখার মতো জায়গা নাই, এর লেগে এটা এভাবে রেখে দিছি। 200-250 লোক ছিলাম, আমরা এই সাইডে কাজ করছি, কিন্তু এখন আপনার কাজ কাম নাই দিকে সবার ছুটি দিয়ে দিছে। 1.5 মাস 2 মাসের মতন এইভাবে পড়ে রয়েছে আর কি। এটা আর ভবিষ্যতে কাজ হয় কিনা কইতে পারব না। আবার শুনছি যে বন্ধই থাকবো।
2011 সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পায় থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইতালথাই ডেভেলপমেন্ট কোম্পানি। অর্থ সংকটে পড়ে 2019 সালে চীনা দুই প্রতিষ্ঠান শ্যাংডং ইন্টারন্যাশনাল এবং সিনো হাইড্রো কর্পোরেশনের কাছে নিজেদের 49% শেয়ার বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি। এরপরই কেটে যায় অর্থ সংকট। প্রকল্পে বিনিয়োগ করে চীনের দুটি ব্যাংক। ব্যাংক দুটির সাথে ঋণ চুক্তি হয় প্রায় 9,000 কোটি টাকার। ইতিমধ্যে ঋণ ছাড় হয়েছে 5,136 কোটি টাকার। ফলে কাজও চলছিল দ্রুত গতিতে। তবে 13তম কিস্তির আগেই বাধে বিপত্তি। ইতালথাই ব্যাংক ঋণের সুদ পরিশোধ করতে না পারায় অর্থ ছাড় বন্ধ করে দেয় ব্যাংক দুটি। ফলে অর্থ সংকটে আবারও স্থবিরতা নেমে আসে সরকারের মেগাই প্রকল্পে। ডিলে হলে আমাদেরও কিছুটা ক্ষতি হচ্ছে, বাট এটা একটা পিপি প্রজেক্ট। আপনাকে বুঝতে হবে যে এটা সরকার তাদের একটা বিনিয়োগ, বাইরে থেকে তারা এই দেশের এই বিনিয়োগগুলো নিয়ে আসছেন। সেক্ষেত্রে ওদের ইন্টারনাল যে একটা সমস্যা, এই সমস্যার কারণে এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি। আমরা আশা করছি যে এটা দ্রুত সমাধান হয়ে যাবে। হয়ে গেলে আবার আমরা যে টাইমলাইন আছে হয়তো বা আমাদের কিছু সময় বৃদ্ধি পাবে। আমরা হয়তো চাচ্ছি যে জুন 2025 মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে পারবো। ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী কোনো শেয়ার হোল্ডার ব্যাংক ঋণের সুদ দিতে ব্যর্থ হলে শেয়ার ছেড়ে দেওয়ার কথা থাকলেও এতে রাজি নয় ইতালথাই। দ্বারস্থ হয় আদালতের। থাই কোম্পানি যদি ঠিকমতো তাদের ঋণের অর্থ সুদটা পরিশোধ করতে পারতো তাহলে এই জটিলতাটা আসতো না। আমরা দেখছি, আমাদের বিষয়টা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি, কন্ট্রাকচুয়ালি কী করা যায় সেগুলো আমরা ভাবছি। সব ব্যবস্থাই করা হবে, বাট বাই দিস টাইম আমরা দেখছি যে আমরা কোর্টে যে সিদ্ধান্তটা আছে রাইট আসবে সে পর্যন্ত ওয়েট করছি। তবে উদ্ভূত পরিস্থিতিতে সরকারকে বাস্তবতার নিরিখেই পদক্ষেপ নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পার্টনারদের মধ্যে যদি ট্রাস্টের অভাব হয়, আস্থার অভাব হয়, এরকম লিটিগেশন হয়, এটা কিন্তু বড় একটা শঙ্কা। সরকারকে ঘটনা উত্তর কিছু কাজ করে চুক্তিটাকে আমার মনে হয় পরিবর্তন করে সামনের দিকে আগানো আর কি। প্রকল্প কনস্ট্রাকশন পিরিয়ড এক্সপ্যান্ড হয়ে যাওয়া এর চেয়ে খারাপ জিনিস আর কিছু নাই। হ্যাঁ, এটাকে বলে কনস্ট্রাকশন ডিলে। কনস্ট্রাকশন ডিলে হলে মানে দেশও ক্ষতিগ্রস্ত হয়, আবার কোম্পানিও ক্ষতিগ্রস্ত হয়। সরকার এটা তাদেরকে অবশ্যই বলতে পারে যে তোমরা এটা বসে এটাকে সমাধান করে যাতে প্রকল্পটা যাতে থেমে না যায়। বারবার এমন সংকটে সরকারের অগ্রাধিকার প্রাপ্ত মেগাই প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় বিশেষজ্ঞরা। তাই সরকারকে এখনই সতর্ক হওয়ার আহ্বান তাদের। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি শুরু হওয়ার পর থেকেই অর্থায়ন ও ভূমি জটিলতা সহ বেশ কিছু কারণে প্রায় কয়েক বছর থমকে থাকে। তবে 2020 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এর প্রকল্পের কাজ। এর 3.5 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়েছে 75%। আর নতুন করে তৈরি হওয়া এই জটিলতা কাটিয়ে বাকি 25% কবে নাগাদ শেষ হবে সেটি এখন বড় প্রশ্ন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের জন্য ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি ছাড়ে একমত হয়েছে ঢাকা সফররত IMF প্রতিনিধি দল। চলতি মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সংস্থাটির পরিচালনা পর্ষদ। সংস্থাটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাতিষ্ঠানিক সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বাংলাদেশ। সংকোচনশীল বিশ্ব অর্থনীতি ও খাদ্যের চড়া দামের কারণে মূল্যস্ফীতি কমছে না। এসব বিষয়ে সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন IMF এর ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিক্স ডিভিশনের প্রধান ক্রিস পাপাগিওর্জিও। বলেন, তৃতীয় কিস্তির ঋণ পেতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে IMF। জানান, তহবিলের সমর্থিত কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার করেছে বাংলাদেশ। বিশেষভাবে জ্বালানি মূল্য সমন্বয়ের নীতি বাস্তবায়ন করা হয়েছে। মূল্যস্ফীতির মতো নানা সমস্যা থাকার পরও বিনিময় হার পুনর্বিন্যাসে বাংলাদেশ ব্যাংক যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলোকে স্বাগত জানিয়েছে IMF। ঋণ কর্মসূচির পর্যালোচনা করতে 24 এপ্রিল ঢাকায় আসে এই প্রতিনিধি দল। জ্বালানি তেলের দাম সমন্বয় সহ কাঠামোগত সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশের এসব উদ্যোগে সন্তুষ্ট IMF। বিশ্ব খাদ্যপণ্যের চড়া মূল্যের কারণেই মূল্যস্ফীতি কমছে না। তবে চলমান সংস্কার কর্মসূচি অব্যাহত রাখতে হবে। ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুপক্ষই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে পরিচালনা পর্ষদ।
দর্শক, খুলনার দিঘলিয়ায় বিস্কুটের লোভ দেখিয়ে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে এই শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে আছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস। সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। প্রবীর, ভুক্তভোগী শিশুটির শারীরিক অবস্থা এখন কেমন এবং পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে বা আইনগত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন? শিশুটিকে ভর্তি করা হয়েছে ইশরাত। আমরা যেখানে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, তার যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসি, সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য গতকাল গভীর রাতে নেওয়া হয়েছে, এখানে আনা হয়েছে। তবে তার স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি সে কেমন আছে এটি আমরা এখন নিশ্চিত হতে পারিনি, কারণ কিছু সময় পরেই চিকিৎসক যারা রয়েছে তারা মূলত মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করবে, তারপর তারা আমাদেরকে জানাবে বলে আমাদের সঙ্গে কথা হয়েছে। অপরদিকে পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। শিশুটির নানি তিনি দিঘুলিয়া থানায় এবং একমাত্র আসামি হারুন শেখ তার নামে মামলাটি দায়ের করেছে। মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন গতকাল বিকাল 5টার দিকে তাদের প্রতিবেশী এবং দিঘুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে তাদের প্রতিবেশী হারুন শেখ বিস্কিটের লোভ দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে যায়। ঘরে তখন কেউ ছিল না, তারপর তার উপর পাশবিক নির্যাতন চালায়। এই ঘটনার পরে শিশুটি যখন তার পাশেই তার নানা নানির কাছে থাকতো, সেখানে যখন ফিরে যায় তখন সে আস্তে আস্তে অসুস্থতা বোধ করে। তারপর কোনো এক সময় তার নানির কাছে সে স্বীকার যায় ঘটনাটি এমনটি হয়েছে এবং একই সময়ে পাশের আরেকজন সেটি সাক্ষী দেয় যে এই টাইমে হারুন শেখ ওই ঘর থেকে বেরিয়েছিল। সব মিলে পরবর্তীতে যখন মানুষের মধ্যে এটি জানাজানি হয়, অর্থাৎ শিশুটি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, তারপরই মূলত এখানে আনা হয় এবং এই ঘটনার দ্রুত বিচার এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। প্রবীর, ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব কিছুটা হলেও দেশের অর্থনীতির ওপর পড়বে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই কথা জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, চাঁদাবাজি, অবৈধ পার্কিং এর কারণে সড়কে যানজট বেড়েছে। এসব সমস্যা সমাধানে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ঢাকা 14। চলমান জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বুধবার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই সড়ক দুর্ঘটনা রোধে সরকারের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন তিনি। সড়ক মহাসড়কে সবসময়ের জন্য যানজট মুক্ত হয়। প্রধানমন্ত্রী বলেন, গাবতলী সহ সারা দেশের রাস্তার উপর পার্কিং এর কারণ মালিক ও শ্রমিকদের প্রতিযোগিতা এবং চাঁদাবাজি। এসব সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। হেল্পার যদি গাড়ি চালায় বা তার লাইসেন্স নাই, সে কখন যে কোন গাড়িতে যে বসে চালাতে শুরু করেছে এটা তো বোঝাই সমস্যা, অনেক সময় বোঝা যায় না এবং এভাবে এরা গাড়ি চালাতে যেয়েই কিন্তু দুর্ঘটনা ঘটে, নিজেও মরে, যাত্রীদেরকেও মারে। কাজে এই সচেতনতাটা হচ্ছে সবথেকে বড় দরকার। অপর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে, তবে তা নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার। রিজার্ভের উপর চাপ বাড়লেও আমদানি অব্যাহত আছে। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে, বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এদিন সংসদে দুর্নীতি দমন কমিশনের 2023 সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। নীলফামারীর ডিমলা উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, ভাতার টাকা ও খাদ্য বান্ধব কর্মসূচি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন ভাতা বিতরণে অনিয়ম, উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায়, সেবা প্রার্থীদের হয়রানির অভিযোগও আছে চেয়ারম্যানের বিরুদ্ধে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ডিমলা উপজেলার খালাসিচাপানি ইউনিয়নের বাসিন্দা রোকেয়া বেগমের মেয়ে পড়ালেখা করছেন বিশ্ববিদ্যালয়ে। তার অভিযোগ, অবিবাহিত মেয়ের নামে মাতৃত্বকালীন ভাতা কার্ড বানিয়ে আত্মসাৎ করা হয়েছে বরাদ্দের টাকা। আমার মেয়ে ভার্সিটির একজন ছাত্রী, অবিবাহিত। আমার মেয়ের মাতৃভাতার কার্ড হয়েছে, এই কার্ডটা কিভাবে হইলো আর কে খাচ্ছে তা আমি জানি না।
ভুয়া কার্ড বানিয়ে মাতৃত্বকালীন ভাতা আত্মসাতের অভিযোগ আরও আছে। ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ লোকজনের মোবাইল নাম্বার দিয়ে টাকা উত্তোলন করা হয় বলেও অভিযোগ উঠেছে। আমার মেয়ের কোনো বাচ্চা কাচ্চা নাই এবং আমি শুনতেছি যে আমার মেয়ের মাতৃভাতা হয়েছে, কিন্তু এ সম্পর্কে তা ওই মেয়েও জানে না, আমিও জানি না, আমার পরিবারে কেউ জানে না। এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন প্রকল্পের বরাদ্দ ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, ভাতা কাট করে দিতে টাকা আদায় সহ নানা অভিযোগও আছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন অনেকে। তথ্যসেবা কেন্দ্রের 1,20,000 টাকা, ডালিয়া দুমুখী উচ্চ বিদ্যালয়ের আলমারি বাবদে 40,000 টাকা, আর প্লাস্টিকের ব্যাপারে 1,56,000 টাকা। কাজ না করেই চেয়ারম্যান টাকা আত্মসাৎ করেছেন। খালিশা জাপানি পূর্বপাড়া সর্বজনীন হরি মন্দিরের সরকার থেকে 2 লাখ টাকার বরাদ্দ আসছে। বরাদ্দের মধ্যে 16 টলি মাটি দিছে, আর একটা গেট দিছে, আর গেটের উপরে একটু ছাদ দিছে, আর কিছু না। বললে 200 টাকা লাগে, 200 টাকা দিলাম। দেওয়ার পরও অনলাইন করার পরে 2টা টিপ আমার চাল পাইছি, তারপরে আর এই চাল দিচ্ছে না। চেয়ারম্যান সাহেব, তাহলে আমার কাঠের খবর কি? বাকি 2,000 করে টাকা লাগবো, তা আমি গরিব মানুষ, আমি তো টাকা দেবো কোথার থেকে? তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার। তার দাবি, তাকে হেয় প্রতিপন্ন করতেই প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে। এই অভিযোগগুলা ভিত্তিহীন, এই অভিযোগগুলা মিথ্যা, এই অভিযোগগুলা বানোয়াট। এই অভিযোগকারী যারা অভিযোগ করেছেন তারা, আমি মনে করি এদেরকে অভিযোগ, আমার প্রতিপক্ষ ভাইয়েরা তাদেরকে দিয়ে অভিযোগ করানো হয়েছে। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে, এই টিমটি কাজ করছে। আমরা আশা করছি এই প্রতিবেদনটি পেলে সেখানে যদি এ ধরনের ভাতা বিতরণের সাথে কেউ অনিয়মে যুক্ত থাকে তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জাহিদ হাসান, যমুনা নিউজ। হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, যেখানে সেই রাজশাহী মহানগরীতে নর্দমা পরিষ্কারে কেনা হয়নি আধুনিক যন্ত্রপাতি। এখনও সনাতন পদ্ধতিতে নর্দমা পরিষ্কারের কাজ চালাতে হয়। ড্রেন থেকে ময়লা তুলে শুকানোর জন্য স্তূপ করে রাখা হয় রাস্তায়, ফলে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। সম্প্রতি রাজশাহী সিটি কর্পোরেশনের এক সভায় এই পরিস্থিতির জন্য আধুনিক যন্ত্রপাতির অভাব ও আর্থিক সীমাবদ্ধতার কথা উঠে আসে। সৌন্দর্য আর পরিচ্ছন্নতার জন্য গত কয়েক বছর ধরে প্রশংসিত হচ্ছে রাজশাহী মহানগরী, অথচ সেই শহরেই নর্দমা থেকে আবর্জনা তুলে স্তূপ করে রেখে দেওয়া হয় রাস্তার পাশে। সবারই সমস্যা, প্রত্যেকটা মানুষের ভোগান্তি। এই রাস্তার কতটুক চিকন, ময়লা গেলে তুলে 10 দিন, 1 সপ্তাহ, 15 দিন ধরে টানে না, নিয়ে যায় না, নিয়ে যায় মন মতো নিয়ে যায়। কয়েকদিন পর পানি ঝরে শুকিয়ে গেলে ময়লা তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততদিন ভুগতে হয় সেই পথ দিয়ে চলাচলকারীদের। ময়লা থেকে দুর্গন্ধ, রোগ জীবাণু ছড়াচ্ছে, এটা একটা সমস্যা আমরা দেখতে পাই না। আসলে আমাদের হাঁটা চলার সমস্যায় মনে করতেছি। রাস্তাঘাট ছোট হয়েছে, গাড়ি ঘোড়া আপনার মনে করেন কাদা টাদা মেখে উঠতে চাইছে না। আবর্জনার এই স্তূপের কারণে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন রাস্তার পাশের ছোট ব্যবসায়ীরা। যাওয়া আসার সমস্যা, আবার সব থেকে মূল সমস্যা আমাদের লোকজন আসে না, আবার যাওয়া আসার সমস্যা সবথেকে বেশি। আবর্জনার জন্য তো আমার ব্যবসা দেখা যাচ্ছে আপনার মার খেয়েছে, একটু কাস্টমার না দাঁড়ালে তো আমার ব্যবসা হবে না। ভুক্তভোগী নগরবাসী বলছেন, এই নগরীকে পরিচ্ছন্ন রাখতে হলে বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে হবে। আমরা চাই এটা যেন তুলে সঙ্গে সঙ্গে এটাকে পরিষ্কার করে নেওয়া। ড্রেন থেকে তুলবে এবং গাড়িতে ফেলে দেবে, দিয়ে নিয়ে চলে যাবে। এই যে রেখে দিয়েছে ড্রেন থেকে তুলে, খুব খারাপ অবস্থা। সম্প্রতি সিটি কর্পোরেশনের এক বৈঠকে পরিচ্ছন্নতা বিভাগ দাবি করেছে আধুনিক যন্ত্রপাতির অভাব আর আর্থিক সীমাবদ্ধতার কারণে বর্জ্য ব্যবস্থাপনার এই হাল। ড্রেনগুলো সরাসরি কাদা তুলে ড্রেন থেকে কাদা উত্তোলন করার পরে সাথে সাথে কিন্তু নিয়ে যাওয়ার সে যন্ত্রপাতি এখনো অপ্রতুল আমাদের এখানে। 2019 সালে রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 3,000 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। এ পর্যন্ত এই বরাদ্দের 1400 কোটি টাকা ছাড়ও হয়েছে। তারপরেও এমন সীমাবদ্ধতা কেন? আমরা চেষ্টা করছি যে সরু ড্রেনগুলো যেন যন্ত্রের মাধ্যমে, আধুনিক যন্ত্রের মাধ্যমে এটা উত্তোলন সম্ভব হয়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, আশা করছি যে আমরা এটা সফল হব। নর্দমাগুলোতে পানি প্রবাহ বিঘ্নিত করে এমন কোনো ময়লা আবর্জনা না ফেলার জন্য নগরবাসীর কাছে আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন।
শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী। প্রায় 50 বছর ধরে একটি পাকা সড়কের অভাবে ভুগছে নেত্রকোনার মৌগাতি এলাকার বাসিন্দারা। মেঠো পথ দিয়েই করতে হয় চলাচল। জমির ফসল তুলে ঘরে আনতে ঘুরতে হয় কয়েক কিলোমিটার রাস্তা। এতে অতিরিক্ত শ্রমের পাশাপাশি খরচও হয় দ্বিগুণ। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও সড়ক নির্মাণ হয়নি আজও। অর্ধশত বছর ধরে 6 গ্রামের কৃষকের ভোগান্তি। নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন। স্থানীয়দের চাওয়া কেবল একটি পাকা সড়ক। সে দাবিও এই দীর্ঘ সময়ে মেটাতে পারেননি কোনো জনপ্রতিনিধি। পূর্বডহর মোড় থেকে মাঘরোয়া বিল পর্যন্ত এবড়ো থেবড়ো এক মেঠো পথ, সেটিও আসলে চলাচলের উপযোগী নয়। বর্ষাকালে ভরসা শুধুই বাঁশের সাঁকো। ফসল ঘরে তোলার মৌসুমে বাধায় বিপত্তি। সড়ক না থাকায় কয়েক কিলোমিটার পথ ঘুরে আনতে হয় ফসল। খরচ হয় দ্বিগুণেরও বেশি। এতে 3000 হেক্টর জমির ধান থেকে কোনো লাভই করতে পারছেন না চাষিরা। কামলা দিয়ে লেবার দিয়ে 2000, 3000, 2500 টাকা কাটাই লাগে। শেষবেলা ধানটায় না লেবারের টিয়া দিলে ধান বেচা পরিষ্কার সুযোগকারী বন্ধাতে হয়। রাস্তায় না মানে হাজার মন ধানের ফসল ফলে তারপরে আনতে আমাদের এলাকার কৃষকের খুব কষ্ট হয়। কয়েক হাজার মন ধান এই রাস্তাটা দেওয়া, আমরা এটা করতে পারি না, আমরা আইতারি না, এক মাটির লাগে খুব কষ্ট, আমরা জীবন শেষ। স্থানীয়রা জানায় এর আগে বহুবার জনপ্রতিনিধিরা পাকা সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছেন, তবে সড়ক আজও নির্মাণ হয়নি। কৃষকদের দুর্ভোগের কথা শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এটা দ্রুতই আমরা এলজিডি আইডিভুক্ত করে এটা আমাদের যে পরবর্তীতে যে উন্নয়ন প্রকল্পগুলো আছে যেন এটাতে আমরা এই নামটি প্রস্তাব দিয়ে দ্রুত এটা আমাদের উন্নয়ন প্রকল্পের মধ্যে এটা পাকাকরণ বা আমাদের হেরিংবন রাস্তার যদি কোনো ব্যবস্থা করা যায় সেটার বিষয়ে আমি পদক্ষেপ নেব। পাকা সড়ক নির্মাণ হলে দুঃখ ঘুচবে পূর্বডহর, পাটালি, এরুয়ারচর, ধলামুলগা ও মৌগাতি এলাকার চাষিদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কমছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। কৃষি, শিল্প ও সেবা 3 খাতেই কমছে প্রবৃদ্ধির হার। মূলত ব্যাংক সুদ হার বৃদ্ধি মূল কারণ। অন্যদিকে ডলারের অপ্রাপ্যতাও বাধাগ্রস্ত করছে উৎপাদন। ব্যবসায়ীরা বলছেন স্বস্তিদায়ক অবস্থা ফিরিয়ে আনার বিকল্প নেই। তা না হলে কমে যাবে কর্মসংস্থানও। ব্যবসার পরিবেশ উন্নত করারও দাবি উঠেছে। বলা হচ্ছে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে সময় লাগবে। ধারাবাহিক উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে একসময় সারা বিশ্বে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। 7 ভাগের উপরে ছিল মোট দেশজ উৎপাদন বা জিডিপি। কিন্তু এখন তার বিপরীত চিত্র। হঠাৎ করে যেন ছন্দপতন। করোনা সংক্রমণ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থমকে দিয়েছে অর্থনীতির গতি। চলতি অর্থ বছরের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকের জিডিপির হিসেব উদ্বেগজনক। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেখা যায় অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার মাত্র 3.78 ভাগ, কিন্তু তার আগের 2 বছরের একই সময়ে হার ছিল 7 ভাগের বেশি। প্রশ্ন হচ্ছে প্রবৃদ্ধির পথে অন্তরায় কি? বেসরকারি খাতের সাথে বসতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বসতে হবে যে আমাদের ইকোনমিক ক্রাইসিসে এভরি টাইম একটা আপডেট আমাদেরকে দিতে হবে এবং সিদ্ধান্ত নেয়ার আগে তাদের সাথে বসে আলোচনা করে বলতে হবে যে আমরা এই ধরনের নীতিমালার ব্যাপারে চিন্তা ভাবনা করছি। আপনি নীতিমালা একটা করে আমাদের উপরে চাপিয়ে দিবেন, এটা কিন্তু আমরা হজম করতে পারবো না। কৃষি, শিল্প এবং সেবা এই 3 খাতেই কমেছে উৎপাদন। সবচেয়ে নেতিবাচক অবস্থানে সেবা খাত, তারপরই শিল্প এবং কৃষি খাতের অবস্থান। বলা হচ্ছে ব্যাংক সুদহার বৃদ্ধির কারণে উৎপাদনে গতি কম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বৃদ্ধির পথে সরকার। এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের দরজায় নক করছে এবং এলডিসি গ্র্যাজুয়েশন যখন হয়ে যাবে তখন আমার ওষুধ শিল্পের কি হবে, আমার চামড়া শিল্পের কি হবে, আমার পাদুকা শিল্পের বা আমাদের যে পাট শিল্প বা আমাদের যে আজকে বিশ্বের মানচিত্রে যারা সবাই চেনে আমাদেরকে, আমাদের পোশাক শিল্প, এদের কি হবে? বিশ্বের অন্যান্য দেশ সংকট থেকে উত্তরণ করলেও ব্যতিক্রম বাংলাদেশ। আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে সংকট বাড়বে। আমদানি বিধিনিষেধের বিভিন্ন যে স্টেপগুলো নেওয়া হয়েছে তার ফলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা বড় সমস্যা ছিল আমাদের জন্য এবং এটার মূলে ছিল আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটার কারণে। সংকট কাটাতে পদক্ষেপ নেবার কথা জানালেন সরকারের এই নীতি নির্ধারক। বলেন ঘুরে দাঁড়াতে সময় লাগবে। প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু এই যে প্রবৃদ্ধিটা হচ্ছে ফলে কিন্তু কিছু কিছু কাঁপন থাকবে, কারণ আমাদের এখানে এতদিন ইকোনমিটা স্থবির অবস্থায় ছিল, যেটাকে বলা হয় সাবসিস্টেন্স ইকোনমি বলে। ওরা দিন আনি দিন খাই ছিল প্রায় মোটামুটি। এটা ভেঙে এখন কমার্শিয়াল হচ্ছে, সুতরাং কাঁপন হবে। কাঁপন হওয়া মানেই কিন্তু ইনফ্লেশন।
স্বাভাবিক উৎপাদন ফিরিয়ে আনা না গেলে অর্থনীতিতে তৈরি হবে দীর্ঘস্থায়ী সংকট। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চাঁদপুরে বড় স্টেশন মাছঘাটে 50টি আড়তে আগের মতো নেই ক্রেতা বিক্রেতাদের পদচারণা। গত 5 বছরে কমেছে ইলিশের সরবরাহ। আগে বছরে প্রায় 1.5 কোটি টাকা আয় হলেও এখন তা নেমেছে 10 থেকে 15 লাখ টাকায়। বিপাকে পড়েছেন আড়তদাররা। লাভের আশায় ঝুঁকছেন খুচরা ব্যবসায়। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে বছরের এই সময়ে সরগরম থাকত চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। পরিচিত ছিল দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের মোকাম হিসেবে। তবে কাল পরিক্রমায় হারিয়েছে জৌলুস। নানা কারণে কমেছে জেলে ও ট্রলার মালিকদের আনাগোনা। গত 5 বছরে ইলিশের সরবরাহ আশঙ্কাজনক হারে কমে গেছে। যেখানে এক একটি মোকাম বছরে প্রায় 1.5 কোটি টাকা রোজগার করত, তা নেমে এসেছে সর্বোচ্চ 15 লাখ টাকায়। অনেকেই ঝুঁকেছেন খুচরা মাছের ব্যবসায়। 1 লাখ টাকা আমি চালান কেটে 600 টাকা পাইতেছি। তা আমি এটার পাশাপাশি যদি আমি খুচরা কিছু মাছ বেচি, ওটা দিয়ে আমার কিছু ইনকাম হলে এটা কি আউট একটা আমার অ্যামাউন্ট আইসা বললো। আড়তদারি করে পাশাপাশি খুচরা করলে আপনাদের দৈনিক 2-3 হাজার টাকা আলাদা লাভ করা যায়। আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি অনেকটা কমে গেছে। আমরা যারা আছে এখন খুচরা বিক্রেতা আর কি বেশিরভাগ আছে। আগে তো এইটা আমাদের দাদন দিত, এখন আমরা তো কত না দাদনটা নেই না, আমাকে নিজের এলাকাতে আমরা দাদন দিই। ব্যবসায়ী নেতাদের দাবি, মাছের যোগান কমে যাওয়ায় বড় স্টেশন ঘাট সুনাম হারাচ্ছে। কমেছে আড়তের সংখ্যা। আগে যেমন বছরে 1 কোটি টাকা ব্যবসা করতাম, এখন 10 লাখ টাকাও ব্যবসা করার মতো কোনো ওয়ে নাই। কারণ মাছ 10% আইসে পড়ছে। আগে 1000 মন বিক্রি করলে এখন 100 মন বিক্রি করতে পারে। মাছের আমদানি কমে আসতেছে, মাছ কম আসতেছে। এই কারণে তারা এখন কি করবে? যে কারণে অনেকেই বড় আড়তদার ছিল, একসময় বড় ব্যবসায়ী ছিলেন, তারা বড় ব্যবসা এখন আর করতে পারতেছেন না। সেই কারণে তারা খুচরা বিক্রির দিকে ঝুঁকেছে। ঘাটে মাছের সরবরাহ বাড়লে আবারও বড় স্টেশন মাছঘাট ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠবে আশা সংশ্লিষ্টদের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। কোরবানির ঈদ ঘিরে অনেক পেশাদার ও শৌখিন খামারি বিশাল আকৃতির পশুপালন করে থাকেন। বাহারি নামও দেয়া হয়। তেমনই এক গরুর পরিচর্যা করেছেন পাবনার ফরিদপুর উপজেলার চিথুলি গ্রামের সজীব। বিশাল আকৃতির গরুটির নাম দিয়েছেন সুলতান সুলেমান। পাবনার প্রতিনিধি কলির তালুকদারের রিপোর্ট। ঈদুল আজহার বাকি আরও বেশ কিছুদিন। এরই মধ্যে পাবনার ফরিদপুর উপজেলায় আলোচনায় এসেছে সুলতান সুলেমান। লম্বায় 6 ফিট ও উচ্চতায় 6 ফিট হলস্টাইন ফ্রিজিয়ান শাহিওয়াল মিশ্র সংকর জাতের গরুটির নজর কেড়েছে স্থানীয়দের। 3.5 বছর আগে শখের বশে গরুটি কেনেন ফরিদপুর উপজেলার চিথুলি গ্রামের সজীব। গরুটির ওজন 32 মণ। নিজের বাড়িতে সম্পূর্ণ দেশি খাবার খাওয়ানো হয় সুলতান সুলেমানকে। স্থানীয়দের দাবি, এটাই এই অঞ্চলের সবচেয়ে বড় গরু। বিশাল আকৃতির গরুটিকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ। একদম প্রাকৃতিক খাবার দেখা যাচ্ছে, সবুজ ঘাস, নিপের ঘাস, সাথে খোল ভুসি, গুঁড়া, এইসব সিম্পল খাবার দিয়ে ওকে আসলে বড় করা হয়েছে মূলত। আশা করি এবার কোরবানিতে একটা ভালো দামে ওকে বিক্রি করে দিতে। ওকে 2 বার খেতে দেই, সকালে একবার, বিকেল একবার। প্রায় আমাদের বাসায় ধরেন মানুষজন আসে সুলতান সুলেমানকে দেখার জন্য। এ অনেক শান্তশিষ্ট একটা গরু। স্থানীয় প্রাণী সম্পদ অফিস বড় আকারে গরু পালনকারীদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। এটি সম্পর্কে আমরা যাবতীয় পরামর্শ, পাশাপাশি যে খাদ্য ব্যবস্থাপনা সেটি নিয়েও আছি। পাশাপাশি খামারিরা যাতে এখন এই কোরবানি উপলক্ষে আমাদের এই উৎপাদিত গরুগুলো বাজারজাত করতে পারে, সেজন্য আমরা সার্বিক সহযোগিতা প্রদান করছি। 10 লাখ টাকায় গরুটি বিক্রির আশা করছেন সজীব। শাহদিন অন্তরা, যমুনা নিউজ। সড়ক দুর্ঘটনা কমাতে মোটরযানের গতিসীমা ঘন্টায় সর্বোচ্চ 80 এবং সর্বনিম্ন 20 কিলোমিটার নির্ধারণ করে দিয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। তবে মোটরসাইকেলের ক্ষেত্রে গতিসীমা আরও কম। এক্ষেত্রে সর্বোচ্চ 60 ও সর্বনিম্ন 20 কিলোমিটার গতিসীমা বেঁধে দিয়েছে বিআরটিএ। সচিব জানিয়েছেন, গাইডলাইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও বাড়ানো হবে। তবে গতিসীমা নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা কমানো যাবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। মোটরসাইকেল চালকরাও শহরে 30 কিলোমিটারের গতিসীমা অযৌক্তিক বলে মনে করছেন। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত।
সড়ক মহাসড়কে অনিয়ন্ত্রিত গতির প্রতিযোগিতা করেন বেশিরভাগ চালক। ফাঁকা পেলেই বেড়ে যায় গতি, অপ্রয়োজনীয় ওভারটেকিং। আর এই গতি বেশিরভাগ সময় হচ্ছে দুর্ঘটনার কারণ। ঈদ উল ফিতরের আগে পরে 419 দুর্ঘটনায় 438 জনের প্রাণ গেছে। এর অন্যতম কারণ গতি। বিষয়টি বিবেচনা করে যানবাহনের গতি নিয়ন্ত্রণে গাইডলাইন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিআরটিএ। সেই অনুযায়ী ঢাকাসহ সব সিটি, জেলা ও পৌর শহরে মোটরসাইকেলের ঘন্টায় গতি 30 কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। মহাসড়ক ও জেলা সড়কে মোটরসাইকেলের গতি হবে 50 কিলোমিটার, এক্সপ্রেসওয়েতে 60। কার, বাস, মিনি বাসের গতি শহরে 40 কিলোমিটার আর মহাসড়ক ও জেলা সড়কে গতি হবে 80 কিলোমিটার। গাইডলাইন অনুযায়ী ঢাকাসহ সব শহরে ট্রাকের গতি হবে 40 কিলোমিটার, জাতীয় মহাসড়ক ও জেলা শহরে এই গতি 50 কিলোমিটার। আর লরির ক্ষেত্রে শহরে 30 এবং মহাসড়কে গতি নির্ধারণ করা হয়েছে 45 কিলোমিটার। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে গতির এই শর্ত শিথিল করা হয়েছে। নীতিমালায় মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সড়ক পরিবহনের অধীনে রাস্তা হচ্ছে 22,476 কিলোমিটার, আর অলমোস্ট প্রায় 3 লাখের বেশি রাস্তা নিয়ন্ত্রণ করে স্থানীয় সরকার বিভাগ। সব রাস্তা কিন্তু এখন স্মুথ, তো যে কারণে কিন্তু সবগুলো গাড়ির গতি বেড়ে গেছে। তো আমরা যে কটা অ্যাক্সিডেন্ট ঘটলো এ পর্যন্ত দেখলাম কিন্তু মূলত অতিরিক্ত গতি অন্যতম একটা কারণ। সচিব জানান, মহাসড়কে দুর্ঘটনা রোধে ইজি বাইক, সিএনজির মতো যানবাহন চলাচল রোধে শিগগিরই 3 হুইলার নীতিমালা করা হবে। গতিসীমার নতুন গাইডলাইন অনুযায়ী এখন থেকে ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত, বাড়ানো হবে অভিযান। সবাই যেন এটিকে অনুসরণ করে, এবং অনুসরণ না করলে সড়ক পরিবহন আইন অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া যাবে, সেটাও কিন্তু এই গাইডলাইনে বলা আছে। ভ্রাম্যমাণ আদালত আছে, জেলা পুলিশ আছে, হাই পুলিশ আছে, মেট্রো পুলিশ আছে। আগে ওদের কাছে একটা গাইডলাইন ছিল না, এখন সেটা আছে। কিন্তু এখন জরিমানা করবে, তাদের শাস্তি দিবে, হ্যাঁ, গাড়ি ডাম্পিং করবে, প্রয়োজন তাকে জেলও দিতে পারে। তবে ঢাকাসহ সব সিটি ও শহরে মোটরসাইকেলের গতিসীমা 30 নির্ধারণ অযৌক্তিক বলে মনে করেন চালকরা। একটা সাইকেল 30-এর উপরে চলে, 40 চলে, একটা ভ্যান 40-এর উপরে চলে, মোটরসাইকেল কেমন 30 করে? 30-এর উপরে তো ঢাকার শহরে এটা মানানসই না। আপনি 30-এ গাড়ি চালাচ্ছেন, দেখবেন পিছন থেকে একটা বাসই অনেক স্পিডে আসলো। এটা ক্ষেত্র বিশেষে কিছু কিছু এরিয়া আছে, স্কুল, ভার্সিটি, ওই সমস্ত জায়গায় স্পিড কম হয়, কিন্তু 30-তে বা 30-এ কেউ চালায় না। দুর্ঘটনা ও যোগাযোগ বিশ্লেষকরা বলছেন, শুধু গতি নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা কমানো যাবে না। গতিকে নিয়ন্ত্রণ করার আগে আমার যানবাহনের ফিটনেস, যানবাহনের চালক যারা আছেন তাদের আসলে ফিটনেস আছে কিনা এটা দেখতে হবে। চালকের প্রশিক্ষণটা সেটা আসলে যথাযথ হয়েছে কিনা। সড়কের যে অসুখটা এটা অনেকটা আমি মনে করি রাজনৈতিক, এটা টেকনিক্যাল সমস্যা না। 7 মে মোটরযান গতিসীমা নির্দেশিকার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গাজা উপত্যকার রাফায় স্থলাভিযান শুরু করলে ইসরায়েলে আরও অস্ত্রের চালান স্থগিত করবে যুক্তরাষ্ট্র, এমন সতর্কবার্তা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। আগ্রাসন চলাকালে চরম মিত্রের প্রতি প্রথমবার শক্ত পদক্ষেপের কথা জানালেন তিনি। বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, এখনও সীমান্তে অবস্থান করছে ইসরায়েলি সেনারা, প্রবেশ করেনি জনবহুল এলাকায়, সেদিকে অগ্রসর হলে সমর্থন পাবে না ওয়াশিংটনের, স্পষ্ট করেন বাইডেন। গাজায় বেসামরিক হত্যায় মার্কিন অস্ত্র ব্যবহার করা হয়েছে এমনটা স্বীকার করেন তিনি। পাশাপাশি সাফাই গান তেল আবিব এখনও রেড লাইন অতিক্রম করেনি। যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করলেও তা উপেক্ষা করেই রাফায় স্থলাভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রতিক্রিয়ার এরই মধ্যে 2টি বোমার চালান স্থগিত করেছে পেন্টাগন। দখলকৃত পশ্চিম তীরে তল্লাশি অভিযানের নামে ধরপাকড় চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রামাল্লা, জেনিন, নাবলুস ও হেব্রনের একাধিক এলাকায় চলে তাণ্ডব। রাতভর সাঁড়াশি অভিযানে আটক করা হয় কয়েকজনকে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর, ব্যবহার করা হয় বিস্ফোরকও। সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, জেনিনে 2 সপ্তাহ আগে মুক্তি পাওয়া এক ফিলিস্তিনিকে আটক করা হয় আবারও। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুরুর পর পশ্চিম তীরেও বেড়েছে হামলা, ধরপাকড়। তেল আবিবের দাবি, দখলকৃত অঞ্চলটির বিভিন্ন শরণার্থী শিবির ও আবাসিক এলাকায় লুকিয়ে আছে হামাস সদস্যরা, তাদের ধরতেই এই অভিযান। স্থানীয়দের দাবি, আবাসিক এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইহুদি সেনারা। ইতিহাসের সবচেয়ে তপ্ত মাস দেখল পৃথিবীবাসী। এপ্রিলকে ঘোষণা করা হয়েছে সর্বকালের উষ্ণতম মাস। প্রায় 11 মাস ধরে বিগত বছরগুলোর তাপমাত্রা রেকর্ড ভেঙে চলেছে বিশ্ব। বেড়েছে গড় তাপমাত্রাও। কিন্তু কেন এত বাড়ছে গরমের তীব্রতা, শঙ্কায় বিশ্লেষকরা।
এল নিনোর প্রভাবে তীব্র দাবদাহে পড়ছে গোটা বিশ্ব। বিপর্যস্ত জনজীবন, কোনোভাবেই পাওয়া যাচ্ছে না বৃষ্টির দেখা। এরই মধ্যে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখল বিশ্ববাসী। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক সংস্থা কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের মাসিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। শুধু তাই নয়, গত বছরের জুনের পর থেকে প্রতিটি মাসই আগের বছরগুলোর একই সময়ের তুলনায় গ্রহের ইতিহাসে সবচেয়ে বেশি উষ্ণ ছিল। এল নিনো দুর্বল হওয়ার পরও কিভাবে তাপপ্রবাহ বজায় থাকতে পারে তা নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। এটা আসলেই দুশ্চিন্তার বিষয়। এল নিনো শেষ হওয়ার পরও কিভাবে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এত বেশি থাকতে পারে, এটি এমন একটি প্রশ্ন যা বিজ্ঞানীদের ভাবাচ্ছে। আদৌ এই পরিবর্তনটা বুঝতে পারছে কিনা সেটাই প্রশ্ন। 18-19 শতকে রেকর্ড করা গড় তাপমাত্রার চেয়ে চলতি বছরের এপ্রিলের গড় তাপমাত্রা প্রায় 1.58 ডিগ্রি সেলসিয়াস বেশি, এমন তথ্যও জানায় সংস্থাটি। বেড়েছে পূর্ব প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা। গবেষণায় আমরা আরও একটি তথ্য পেয়েছি, তা হলো গত শতাব্দীতে রেকর্ড করা গড় তাপমাত্রার চেয়ে এপ্রিলের গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। বৈশ্বিক ক্রমবর্ধমান তাপমাত্রার জন্য জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে গ্রিনহাউস গ্যাস নিঃসরণকেই দায়ী করে সংস্থাটি। অনিক রহমান, যমুনা নিউজ। নবরূপে সাজছে চট্টগ্রামের আউটার স্টেডিয়াম। দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সংস্কারের পর পাল্টে গেছে চিত্র। আগে সেই জরাজীর্ণ দশা এখন আর নেই। সৌন্দর্য বর্ধনের কারণে নজর কাটছে সবার। সবুজ ঘাসের গালিচা বসিয়ে খেলাধুলার উপযোগী করা হচ্ছে পুরো মাঠ। কিছুদিন আগেও সামান্য বৃষ্টিতে তলিয়ে যেত পুরো মাঠ। বাকিটা সময় বালির খটখটে ধূসর এক টুকরো জমি। ছিল না খেলাধুলার উপযুক্ত পরিবেশ। বছর জুড়ে চলত বিভিন্ন ধরনের মেলা। তবে পাল্টেছে সেই চিত্র। খেলার উপযোগী করতে সংস্কারের পর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের এখন ভিন্ন রূপ। মাঠে লাগানো হয়েছে সবুজ ঘাস, চারপাশে লোহার বেষ্টনী, থাকবে ওয়াকওয়ে এবং দর্শক গ্যালারি। আগে এমন একটা অবস্থা ছিল যেখানে মাটিতে খেলা তো দূরের কথা, আমরা ওইখানে পায়ে যে হাঁটবো এটারও কোনো অবস্থা ছিল না। খুবই দুর্বিষহ অবস্থা ছিল। বর্তমানে ওখানে গাছ তুলছে, তারপর হচ্ছে আপনার মাঠের চারপাশে এই ফেরিক দিচ্ছে। ওটার জন্য আমরা আমাদের এখন প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। তারপর ওইখানে যে গাছগুলো আছে, গাছগুলোর জন্য মানে আমরা যদি কোনো ফিল্ডিং করতে যাই না, ফিল্ডিং করলে মানে কোনো ব্যথা পাবো না। তো এই জিনিসটা ভালো লাগছে যে ওখানে মানে ফুল ঘাস তুলে ফেলছে। প্রথম কথা হচ্ছে আর মাটির ওই ধরনের কোনো বালির কোনো কিছু নাই। খেলাধুলা ছাড়া মাঠটি যেন অন্য কোনো কাজে ব্যবহার না হয় এবং সংস্কার শেষে দ্রুত খেলোয়াড়দের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি সবার। একসময় ছিলেন থেকে অনেক প্লেয়ার ছিল, এখন মানে পরিবেশের কারণে এখন প্লেয়ার উঠতেছে, কিন্তু এখন যা মাঠটা যে পরিবেশ করলো আমাদের জন্য খুব উপকার হবে। এর জন্য যদি ক্রিকেটের জন্য বরাদ্দ আগে তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। অনুষ্ঠান হয় না অনেক, এই অনুষ্ঠানগুলো হবে। এই ধরনের কোনো কিছু করলে আমার মনে হয় যে সবাই এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে। এই মাঠটা দ্রুত খুলে দেওয়া হোক, তাহলে আমরা প্র্যাকটিস করতে আরও ভালো স্বাচ্ছন্দ্য বোধ করবো। চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জরাজীর্ণ মাঠকে দৃষ্টিনন্দন রূপ দেওয়ার উদ্যোগ চট্টগ্রাম জেলা প্রশাসনের। সংস্কার শেষে 2 মাসের মধ্যে আউটার স্টেডিয়াম উন্মুক্ত করা এবং অনুশীলনের পাশাপাশি বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা তাদের। শিশু কিশোরদের জন্য, তরুণদের জন্য স্লট থাকবে, তারা সেই নির্দিষ্ট সময় খেলতে পারবে। কিছু সময়ে যারা আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার CJKS-এর যারা বিভিন্ন আমাদের ক্যাম্পে যারা খেলা শিখছেন বা খেলায় অংশগ্রহণ করছেন, কোচিং করছেন, তাদের জন্য কিছুটা থাকবে। এই আউটার স্টেডিয়ামে খেলেই উঠে এসেছেন আকরাম খান, তামিম, নাফিস ইকবালের মতো অনেক তারকা খেলোয়াড়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।